হায়দার রিজভী ভাইকে পেয়েছিলাম শিক্ষক হিসেবে। আমি পাঠশালায় শিক্ষক হিসেবেই ক্লাস নিয়ে বেরোচ্ছিলাম, তখন দেখলাম যে সিনেমা বিভাগে কোর্স হবে ডিরেকশনের উপর 3 মাসের। আমি তখন, আমার যখন খুব ডিপ্রেশন হয় তখন আমি এই কাজগুলো করি। আমি তখন একটা কোর্সে ঢুকে যাই। অনেকে হয়তো হাসাহাসি করে, কারণ পরে সৃষ্টিশীল কিছু তৈরি হয় না, কিন্তু আমার ওই সঙ্গটা ভাল লাগে, ওই মানুষদের সাথে। ওই যে বাচ্চারা পড়াশোনা করতে আসে হয়তো আমার সন্তানের বয়সে, কিন্তু আমার ওই সময়টা খুব ভালো কাটে, ভালো সিনেমা দেখা হয়। তখন আমি আবিষ্কার করলাম হায়দার রিজভী ভাইকে, অসাধারণ একজন মানুষ, একদম ডাউন টু আর্থ যাকে বলে, এবং এত চমৎকার পাণ্ডিত্য, এত চমৎকার করে বোঝাতেন, কথা বলতেন, এবং কন্টেম্পোরারি এত মানে একেবারেই নতুন ধরনের সিনেমা উনি পেন ড্রাইভে করে নিয়ে আসতেন। মানে পোশাক আশাকে যেমন পাশ্চাত্য একটা আধুনিকতার ছাপ ছিল, জিন্সের প্যান্ট পরে কবির ভাইয়ের মতো, কবির ভাইকেও শিক্ষক হিসেবে পেয়েছিলাম। পোশাকে যেরকম আধুনিকতা, মনের দিক থেকে, সব দিক থেকে একজন প্রকৃত আধুনিক মানুষ ছিলেন। এবং যেটা হয়েছিল যে আমাদের একটা প্রোগ্রামে ওনার কততম ছিল যেন ওটা, জন্মদিনের কেক কেটেছিলাম আমরা, ওনাকে একটা সারপ্রাইজ দিয়েছিলাম, কারণ জন্মদিনের অনুষ্ঠানটা করতে দেরি হচ্ছিল। তাতে উনি এত বেশি আবেগ তাড়িত হলেন, যেটা আমাদেরকে আনন্দ দিয়েছিল। এবং পরবর্তীতে হায়দার ভাইয়ের কোর্স করার পরে উনি একটা বই প্রকাশনা উৎসব করলেন। সেই বই প্রকাশনা উৎসবে আমাকে বললেন যে তুমি সঞ্চালনা করবে। আমি বললাম যে আমি এটার যোগ্যতাই নেই, আপনার অনেক ছাত্র আছে, গুণী ছাত্র, আপনি ওদেরকে দিয়ে বললেন যে না, তুমি এই প্রজন্ম ওই প্রজন্ম সবাইকে মোটামুটি জন্য তুমিই করবে। এবং সেদিন আমি, এত শরীর খারাপ ছিল, আমি বিছানা থেকে উঠতে পারছি না। আমার অবস্থা দেখে মোর্শেদ মানে কখনো বলে না, কিন্তু সেদিন বলছিল যে তুমি আজকে করতে পার না, তুমি বাদ দাও। তখন আমি বললাম এটা তো হায়দার ভাই বিপদে পড়ে যাবেন, কারণ সঞ্চালনার বিষয়। এবং তারপর আমি যাই হোক অনেক কষ্টে গেলাম, এবং পরদিন আবিষ্কার হলো যে আমার করোনা হয়েছে, মানে ভয়ঙ্কর করোনা। সেই করোনার সময়কালেই যাই হোক, তারপর হায়দার ভাই আমাদেরকে নিয়ে একদিন রেস্টুরেন্টে খাওয়ালেন। ওই যে কৃতজ্ঞতা বোধ থেকে বোধ হয় সঞ্চালনার জন্য মোর্শেদকে, আমাকে, হায়দার ভাইয়ের ছেলের সঙ্গে পরিচিত হলাম, রাজীব। আর যখন মামুনের মাধ্যমে খবরটা পেলাম, মৃত্যুর খবর, তখন এত বেশি খারাপ লাগছিল, আমি রাজীবকেই ফোনটা করলাম, কারণ জানি যে রাজীব প্রতি সপ্তাহে ওই বাড়িতে যায়। তখন রাজীব বলল যে সবাই কবর দেয়া শেষ, সবাই বের হয়ে গেছে, আমি এখনো কবরের কাছে আছি। খুব ভারী অবস্থায় ছিল। আর সেমি আপাকে আমি প্রথম দেখি ফেডারেশনের 50তম প্রোগ্রামের উদযাপন উপলক্ষে যে অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমি দেখে মুগ্ধ হয়ে যাই যে এরকম একজন উচ্চশিক্ষিত নারী, যিনি নগর ভবনের ডিজাইন করেছেন স্থপতি হিসেবে, যিনি গুলশান মসজিদ নাকি আজাদ মসজিদ, ক্যান্টনমেন্ট মসজিদের, আমি তো মানে অবাক হয়ে গেছি। বললেন যে উনি নাকি মানে পুরুষের নাম দিয়ে ডিজাইন জমা দিয়েছিলেন, পরে যখন ওনাকে ডাকা হলো তখন দেখলেন সবাই যে উনি নারী। কি তার মানে, মসজিদের আবার, তার মানে কি ধরনের প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে তখনকার মেয়েরা বেরিয়ে এসেছিল। এবং তখনকার সময়ে ফিল্মে এই সংসদকর্মী হিসেবে কাজ করা কত কঠিন ব্যাপার ছিল। তো সেমি আপাকে দেখেও একইভাবে তাড়িত হই। মানে আমার ছোটবেলায় যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নানান রকম চরিত্রের বই পড়তাম না, বই পড়ে আমরা সংগঠিত করতাম নিজেকে। তা আমার কাছে মনে হতো যে এই যে আমরা যারা ছোটবেলা থেকে যাদের আশেপাশে পেয়েছি, তারা সবাই মানে এক একজন পিলারের মতো আমাদের সামনে ছিলেন, দেখে আমরা আজকে নিজের ভেতর যে ভ্যালুস গুলো বা এখনো যে জিনিসগুলো ধারণ করে আছি, সেগুলো শিখেছি হয়তো ওনাদেরকে দেখে দেখি। আর সেমি আপার মৃত্যুর খবরটা আমি পেয়েছিলাম সেমি আপার, আমার বান্ধবীর, সেমি আপাদের দুঃসম্পর্কে আত্মীয়, যদিও সেমি আপাকে চিনতাম না, কিন্তু নাহার আপাকে আমার বাচ্চার ডাক্তার ছিলেন। সেই 30 বছর আগে বোধ হয় আমি প্রথম নাহার আপার বাসায় যাই, 5 নম্বর রোডে, এবং উপরে পুরো সংসার সামলে এসে নিচে বসতেন, প্রচন্ড স্মার্ট মহিলা। আমার বাচ্চা মানে বাচ্চাদের ডাক্তার ছিলেন। এবং সেমি আপারও অভিভাবক ছিলেন নাহার আপা, এবং নাহার আপা ছিলেন দেখেই মনে হয় আমরা সেমি আপাকে এই পর্যন্ত পেয়েছি। যতটা অনিয়ম করতেন তার মধ্যেও পেয়েছি, যে এটা নাহার আপার কল্যাণই মনে হয়, যদিও বলা হয়নি ওনাকে কখনো। আর আবার
খসরু ভাইয়ের অভিভাবক ছিলেন সেমি আপা। খসরু ভাইয়ের অনিয়ম নিয়ে সেমি আপা বকাঝকা করতেন। খসরু ভাইকে নিয়ে কিছু হলেই নাহার আপাকে দিয়ে খসরু ভাইয়ের চিকিৎসা হতো। এগুলো মানে একটা পরিবারের মতো ছিলাম আমরা, এবং ফেডারেশনের মিটিং হতো সেমি আপার বাসায়। আমরা ওখানে একেবারেই আসলে যেটা দুলাল ভাই বললেন, পরিবারের মতোই আবহাওয়া পেয়েছি। এবং শেষ করবো এটা দিয়েই, যেটা দুলাল ভাই অলরেডি বললেন, ঠিক একই কথা আমি সেমি আপার মৃত্যুর খবরটা যখন পাই, আমার বন্ধু না সেমি আপাদের আত্মীয় হন, তখন ও যখন আমাকে বললো, আমি বাসায় একা, মোর্শেদ নাই, আমি নিতে পারছিলাম না। এবং ও বলেছিল যে বাসায় এখনো লাশ আছে, এবং আমার বাসা থেকে হাঁটা পথ। তা আমি যাব, আমি মনে হলো যে না, আমি লাশ দেখবো না। আমি তখন মামুনকে ফোন করলাম, মামুন তুমি একটু যাও প্লিজ, কারণ আমার বিশ্বাস হচ্ছে না। এবং মামুন যে বের হয়েই আমাকে ফোন করলো। আমি বললাম, আমি বুঝতে পারছিলাম ওর মনটা অনেক ভারী হয়ে আছে, কিন্তু আমার তখন ডেন্টিস্টের কাছে যেতে হবে। আমি বললাম যে মামুন, আমি বুঝতে পারছি তোমার মন খুব ভারী আছে, তুমি এসো এক সময়। 2-3 দিন আগে মামুন এসেছিল, তখন আমি দুলাল ভাইয়ের কথাটাই বলেছি, মামুন আমরা এখন কমিউনিটিটা এত ছোট হয়ে গেছি, এখানে নানা মতের মানুষ আছে, সব ইগো টিগো সব ভুলে যাও, আমরা এই মানুষগুলো একসঙ্গে বাঁচিয়ে আসো। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলো, ফেডারেশন তো আছেই, এটার বাইরে আরেকটা গ্রুপ খুলো, যেখানে শুধুমাত্র এই ফিল্মকে যারা ভালোবাসে, ফিল্মকে ভালোবাসে যারা বেঁচে আছি আমরা, তারা একত্রিত হয়ে যেন আমরা কাজগুলো করতে পারি। ধন্যবাদ।